नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवर्ड्स ड्रीमे तुम्हारे सकल के स्वागत जानाई। देखो एर आगे क्लासे 99 पर्यन्त अंक करिए दिएछिलाम प्रोबाबिलिटी स्टैटिस्टिक्सের। तो आज के যেটা করাবো সেটা হচ্ছে 100 নম্বর থেকে 106 নম্বর পর্যন্ত অঙ্ক প্রবাবিলিটি আছে এবং 106 বা 7 107 এর পর থেকে আছে স্ট্যাটিস্টিক রিলেটেড। তো প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি। তো দেখো 100 নম্বর অঙ্ক যেটা আছে, 2 dice are rolled. A is the event that 5 appears in the first die. B is the event that the sum of the numbers of 2 dice exceed 10. Then two events A and B are dependent or independent, না mutually exclusive, না none of this। ঠিক আছে, অর্থাৎ আমাকে এখানে প্রথম যেটা বলেছে, এই যে ইভেন্টটা বলা আছে, এই ইভেন্টের মধ্যে কি বলা আছে না, is the event that 5 appears in the first die। 5 যে প্রথম ডাইসে অবশ্যই 5 পড়বে। আচ্ছা, তাহলে সেরকম পসিবল আউটকাম কটা হতে পারে? প্রথম ডাইসে 5, দ্বিতীয় ডাইসে 1 পড়তে পারে, বা প্রথম ডাইসে 5, দ্বিতীয় ডাইসে 2 পড়তে পারে, প্রথম ডাইসে 5, দ্বিতীয় ডাইসে 3 পড়তে পারে, একই রকম করে 5 4, 5 5 আর 5 6 পড়তে পারে। তো এই কটায় আউটকাম আসতে পারে, কারণ কি আমার এখানে বলেই দেওয়া আছে প্রথম ডাইসে অবশ্যই 5 পড়বে, দ্বিতীয় ডাইসে যা ইচ্ছা পড়তে পারে। এবার বি আবার একটা কি দেওয়া আছে না, আবার একটা ইভেন্ট দেওয়া আছে, দ্যাট দ্য সাম অফ দ্য নাম্বারস অফ 2 ডাইস এক্সিড 10। অর্থাৎ যেখানে সাম অফ দ্য নাম্বারস অফ 2 ডাইস এক্সিড 10, 10-এর থেকে বেশি কি হতে পারে না, সেটা 11 হতে পারে বা 12 হতে পারে। আচ্ছা, যদি 11 হয় তাহলে কত আসবে না, 5 আর 6, আর 6 আর 5 এই দুটোভাবে আসতে পারে। আর 12 আসতে গেলে কি করতে হবে না, 6 আর 6 হতে হবে। তাহলে এই হচ্ছে কি না বি ইভেন্ট। ক্লিয়ার? তো এবার বলেছে দেন টু ইভেন্টস এ অ্যান্ড বি। তাহলে এই যে এ আর বি এর মধ্যে এ আর বি এর রিলেশনটা জানতে চাইছে, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট না মিউচুয়ালি এক্সক্লুসিভ না নান অফ দিস। আচ্ছা, প্রথমে আমি কি মিউচুয়ালি এক্সক্লুসিভ দেখি। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি না, পরস্পরের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানেও 5 আর 6 পয়েন্টটা আছে, এখানেও 5 আর 6 পয়েন্টটা আছে। তো সুতরাং এদের মধ্যে একটা কমন পয়েন্ট আছে বলে এখানে আমি এ আর বি কে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে পারবো না। এবার আমি দেখবো কিনা ইন্ডিপেন্ডেন্ট কিনা। ইন্ডিপেন্ডেন্ট জানতে গেলে আমাকে সর্বপ্রথম কি বের করতে হবে, এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, এ ইন্টারসেকশন বি এর মধ্যে আমি শুধু একটা পয়েন্টই পাচ্ছি, সেটা কি পাচ্ছি না, 5 আর 6 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার আমি যদি এর প্রবাবিলিটি জানতে চাই, তাহলে আমরা বলতেই পারবো 1 2 3 4 5 6। তো এখানে কি পসিবল আউটকাম 6টা, টোটাল নাম্বার অফ আউটকাম 6 স্কয়ার বা 36, মানে কত হচ্ছে 6/36, মানে 1/6 হচ্ছে এর প্রবাবিলিটি। আর বি এর প্রবাবিলিটি দেখো 1 2 3, 3/36, 3/36 মানে হচ্ছে 1/12 হচ্ছে এর প্রবাবিলিটি। আর এ ইন্টারসেকশন বি এর ক্ষেত্রে শুধু একটাই পয়েন্ট আছে, তার মানে কত 1/36 হচ্ছে এর প্রবাবিলিটি। আচ্ছা দেখো তো, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি যদি করি, তাহলে আমরা বলতে পারবো কি না এটা মিউচুয়ালি তারা ইন্ডিপেন্ডেন্ট। তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1/6 ইন্টু 1/12 ইকুয়াল টু 1/72 হচ্ছে, কিন্তু এখানে ভ্যালু আছে কত 1/36, তার মানে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না। তাহলে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্টও হচ্ছে না, মিউচুয়ালি এক্সক্লুসিভও হচ্ছে না। এবার দেখো ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা। ডিপেন্ডেন্ট মানে কি, যখন একটা ক্রাইটেরিয়ার উপর আরেকটা ক্রাইটেরিয়া ডিপেন্ড করবে, তখন সেটাকে বলা হচ্ছে কিনা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট। আচ্ছা দেখো তো, এই ইভেন্টে বলা আছে সামনে কত আছে না, 5 আছে। তো এই ইভেন্টের সামনে 5 থাকার জন্যই কিন্তু বি ইভেন্টের সাথে এই ইভেন্টের কি না, যখন আমি ইন্টারসেকশন করছি একটা ভ্যালু পাচ্ছি। যদি এই ইভেন্টে 5 বলা না থাকতো, তাহলে কিন্তু কি না এর সাথে বি এর আরও কিন্তু কমন পয়েন্ট থাকলেও থাকতে পারতো। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি না, এই যে এ ইন্টারসেকশন বি এর যে মানে এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা কমপ্লিটলি শুধুমাত্র বি এর উপর বা শুধুমাত্র এর উপর কার উপর নাকি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা ডিপেন্ড করছে কার উপর না, এ বা বি দুজনের উপরই। তো সুতরাং আমরা বলতে পারছি কি না, এই যে এখানে এর সাথে বি বা বি এর সাথে এ পরস্পর ডিপেন্ডেন্ট আছে। তার কারণটা হচ্ছে কি, এ যদি 5 সামনে বলা না থাকতো, তাহলে দেখো 5 আর 6, 5 দুটোই তোমার এর অন্তর্গত থাকতে পারতো। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি না, এই যে পসিবল কন্ডিশন যে দুটো দেওয়া আছে, এই দুটো কন্ডিশন একে অপরের উপর ডিপেন্ডেন্ট। তার মানে কি না, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 101 নম্বর অপশন যেটা দেওয়া আছে, বলছে ড্রয়িং এ বল ফ্রম অ্যান আর্ন। অর্থাৎ একটা পাত্র থেকে আমি একটা বল তুলে নিচ্ছি, নট রিপ্লেসিং ইট, এটাকে আমি রিপ্লেস করছি না, অ্যান্ড দেন ড্রয়িং এ সেকেন্ড বল, তখন আমি আবার একটা সেকেন্ড বল তুলছি। তখন তারা এই দুটো ইভেন্ট কি বলেছে না, ইম্পসিবল ইভেন্ট না ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট না ডিপেন্ডেন্ট ইভেন্ট না নান অফ দিস। ঠিক আছে, আচ্ছা দেখো তো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবে, আদারওয়াইজ বোঝা যাবে না। সাপোজ একটা পাত্রের মধ্যে 3টা রেড বল আছে, 4টা হোয়াইট বল আছে আর 5টা ব্লু বল আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে যদি একটা হোয়াইট বল তুলে নিই, একটা হোয়াইট বল তুলছি, তাহলে তার প্রবাবিলিটি কত না, আমরা জানি 4C1 ডিভাইডেড বাই কত 5 4 9 10 11 12, মানে 4 3 7 5 12, 12C1, তার মানে কত হচ্ছে না 1/3 হচ্ছে তার প্রবাবিলিটি। ক্লিয়ার? তো প্রথমে আমি যদি একটা বল এখান থেকে তুলে নিয়ে সরিয়ে রেখে দিলাম, দেখো নট রিপ্লেসিং ইট বলা আছে, নট রিপ্লেসিং ইট, যদি আমি একটা বল তুলে সরিয়ে রেখে দিলাম,
তাহলে কি হতো না, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে হোয়াইট বলের পসিবিলিটিটা বা প্রবাবিলিটিটা কি হয়ে গেল না, কমে গেল। কারণ কি আর 4টা বল নেই, এখন কটা আছে না, এখন 3টে বল আছে। তো এখন যেহেতু 3টে বল আছে, তার মানে আমি লিখতে পারি কত না 3C1 ডিভাইডেড বাই টোটাল বলটাও কত হয়ে গেছে না, 11টা হয়ে গেছে, 11C1, তার মানে কত 3/11 হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো, আর যদি আমি এটা রিপ্লেস করে দিতাম, অর্থাৎ ওই বলটা যদি না উইথড্র করে আমি আবার যদি নিয়ে আবার পরবর্তীকালে তুলে দিতাম, তাহলে কিন্তু ভ্যালুটা কত বেরিয়ে যেত না, 1/3 বেরিয়ে যেত। তো তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি না, বলটা তুলে দেওয়ার জন্য প্রবাবিলিটির মধ্যে আমার একটা বা প্রবাবিলিটির ভ্যালুর মধ্যে আমার একটা ফারাক চলে আসলো বা পার্থক্য চলে আসলো। তাহলে সুতরাং আমি বলতে পারবো কি না, এই বলটা তুলে দেওয়ার উপর এই জিনিসটা ডিপেন্ড করছে। তো সুতরাং আমি একটা কথা বলতে পারি কি না, এই যে লেখা আছে না, ড্রয়িং এ বল ফ্রম এন আর নট রিপ্লেসিং ইট দেন দ্য ড্রয়িং অফ সেকেন্ড বল আর, তাহলে কি না এই বলটা তোলার উপরই ডিপেন্ড করছে কি আমার নেক্সট প্রবাবিলিটিটা কত আসবে, 3/11 আসবে না 1/3 আসবে। তো সুতরাং যদি আমি তুলে দিই তাহলে প্রবাবিলিটির ভ্যালুটা 3/11 আসছে, যদি আমি না তুলি তাহলে প্রবাবিলিটির ভ্যালুটা কত আসছে না 1/3 আসছে। তাহলে কি না নেক্সট টাইম প্রবাবিলিটিটা কত হবে সেটা ডিপেন্ড করছে ফার্স্ট টাইম প্রবাবিলিটির উপর, অর্থাৎ আমি বলটা তুলছি কি তুলছি না তার উপর। তো সুতরাং আমি এখান থেকে বলতে পারবো কি না এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ইভেন্ট। ঠিক আছে, যদি দেখা যেত আমি তুলবো বা না তুলবো তার উপর কোনো প্রভাব বা ফারাক পড়ছে না, তখন সেটা কি হতো না, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হতো। ঠিক আছে, তো নেক্সট পরবর্তী অঙ্ক যেটা আছে, টসিং এ কয়েন অ্যান্ড দেন টসিং এ সেকেন্ড কয়েন। আর দেখো একটা জিনিস ভালো করে বলা আছে, আমি প্রথমে একটা কয়েনকে টস করলাম, আবার সেকেন্ডবার একটা কয়েনকে টস করলাম, টসিং এ কয়েন অ্যান্ড দেন টসিং এ সেকেন্ড কয়েন। আচ্ছা, প্রথমবার একটা কয়েনকে টস করলে তার মধ্যে কি পড়তে পারে, হেড বা টেল পড়তে পারে। আবার দ্বিতীয়বার টস করব, তার মধ্যেও কি পড়তে পারে, হেড বা টেল পড়তে পারে। আচ্ছা, এখানে যদি প্রথমবার হেড পড়ে, দ্বিতীয়বার কি আমি বলবো যে হেড পড়বে না? দ্বিতীয়বারও হেডও পড়তে পারে বা টেলও পড়তে পারে। বা প্রথমবার যদি টেল পড়ে, তাহলে যে দ্বিতীয়বার টেল পড়বে না সেটা বলতে পারবো না, হেডও পড়তে পারে টেলও পড়তে পারে। তো সুতরাং আমি এখানে দেখতে পাচ্ছি এই দুটো ইভেন্টের মধ্যে সেকেন্ড ইভেন্টটা কমপ্লিটলি ফার্স্ট ইভেন্টের উপর ডিপেন্ডেন্ট নয়, তার মানে এরা হচ্ছে পরস্পর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো প্রবলেম নেই। তো নেক্সট যেটা আছে 103 দাগের অঙ্ক, যেটা লেখা আছে ড্রাইভিং অন আইস অ্যান্ড হ্যাভিং অ্যান অ্যাক্সিডেন্ট আর। ঠিক আছে, আচ্ছা কি বলতে চাইছে বলতো, যে আমি আইসে ড্রাইভ করব আর অ্যাক্সিডেন্ট ঘটবে। আইসে ড্রাইভ করা মানে কি, আমার যে কোনো দিকে আইসের নির্দিষ্ট কোনো লাইন নেই, যে কোনো দিকে আমি আর কি করতে পারবে না, গাড়ি আমার চলে যেতে পারে। তো সুতরাং আইসে ড্রাইভ করব, তো সেখানে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা অবশ্যই থাকবে। তো সুতরাং এটা তো পরস্পর ডিপেন্ডেন্ট ইভেন্ট, আমরা দেখতেই পাচ্ছি, কোনো ব্যাপার নেই যে আমরা আইসে ড্রাইভ করব এবং অ্যাক্সিডেন্ট ঘটার চান্স, আইস যেহেতু আছে তো সুতরাং অ্যাক্সিডেন্ট ঘটবে। তো সুতরাং এখানে কি হচ্ছে না, এটা একজন অপরজনের উপর ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস ডিপেন্ডেন্ট ইভেন্ট। পরবর্তী যেটা আছে দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্ট ইন এ সিটি ডিউরিং 2018 থেকে 19। আচ্ছা, 2018 থেকে 19 সালে যতগুলো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সেই অ্যাক্সিডেন্টটা কি না ডিসক্রিট ভেরিয়েবল, না কন্টিনিউয়াস ভেরিয়েবল, না কনস্ট্যান্ট ভেরিয়েবল, না কোয়ালিটেটিভ ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা কনস্ট্যান্ট ভেরিয়েবল তো হতেই পারে না, তার কারণটা কি না এক বছরে যেটা প্রত্যেক বছর যে 50টা করে অ্যাক্সিডেন্ট ঘটবে, এটা তো বলা যাবে না। ঠিক আছে, আবার কন্টিনিউয়াস ভেরিয়েবল, কন্টিনিউয়াস তো নয় যে প্রত্যেক মাসে মাসে আমার একটা করে বা প্রত্যেক বছর বছর আমার 10টা করে বা 50টা করে হতেই থাকবে কন্টিনিউয়াস, এটাও ব্যাপার নেই। দেখো ডিসক্রিট মানে কি, একে অপরের থেকে কমপ্লিটলি পৃথক। আমরা বলতেই পারি কি না একটা এই 2018 থেকে 2019 সালের যে অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে তার সাথে তার আগের বা তার পরের অ্যাক্সিডেন্ট ঘটার কোনো সম্পর্ক নেই। তো সুতরাং এটা কি কমপ্লিটলি একটা পার্ট অন্য একটা পার্টের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, দ্যাট মিনস সেটা হচ্ছে কি না ডিসক্রিট ভ্যারিয়েবল, মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে 105 নম্বর অঙ্কে চলে যায়, বলছে সাম অফ ডটস হোয়েন টু ডাইস আর রোল্ড। ঠিক আছে, সাম অফ ডটস অর্থাৎ এই যে এই সাম অফ ডটসটা বলেছে সেটা কি না কন্টিনিউয়াস ভেরিয়েবল, না ডিসক্রিট ভেরিয়েবল, না জিরো, না কোয়ালিটেটিভ ভেরিয়েবল। আচ্ছা বুঝতেই পারছো, সাম অফ ডটস মানে অর্থাৎ একটা আমি যখন দুটো ডাইসকে আমি যখন থ্রো করব, তখন তাদের সামটা অবশ্যই কি না যা ইচ্ছা হতে পারে, এর 1 এর 2 পড়তে পারে, এর 1 এর 1 পড়তে পারে, এর 1 এর 3 পড়তে পারে। তো এরকম করে কত না 36টা ভেরিয়েবল, 36টা পয়েন্ট আছে, যে কোনো কিছু পড়তে পারে, মানে 36টা ইভেন্ট আমার এখানে, 36টা পসিবল আউটকাম আমার এখানে আসতে পারে। তো সুতরাং এই যে পসিবল আউটকামগুলো পরস্পরের সাথে অবশ্যই কন্টিনিউয়াস না, তার কারণটা কি যে হ্যাঁ 1 3 বার পড়বে, তারপর 2 4 বার পড়বে, 3 5 বার পড়বে, এরকম তো কোনো ব্যাপার নেই। ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে যা ইচ্ছা পড়তে পারে, 1 থেকে 6 এর মধ্যে যে কোনো টার্ম পড়তে পারে, একই রকম এর 1 থেকে 6 এর মধ্যে যে কোনো ভ্যালু পড়তে পারে। তো সুতরাং আমি একে কন্টিনিউয়াস বলতে পারবো না।
জিরো তো হবেই না, ঠিক আছে। আর কি, তো সুতরাং এটাও দেখতে পাচ্ছি কি পরস্পরের মধ্যে ডিসক্রিট, কোয়ালিটেটিভটা এর মধ্যে আসছেই না, ঠিক আছে। তো সুতরাং কি না ডিসক্রিট ভ্যারিয়েবল। ডিসক্রিট আমি তখনই বলবো যখন আমরা দেখব কি না একটা আউটকামের সাথে আর একটা আউটকাম কমপ্লিটলি ডিফারেন্ট, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তখন সেটাকে আমরা কি বলবো না ডিসক্রিট ভ্যারিয়েবল। ক্লিয়ার? তো নেক্সট পরবর্তী 106 দাগের যে অঙ্কটা আছে বলছে টু ইভেন্টস এ অ্যান্ড বি ক্যান বোথ মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। দেখো দুটোই বলা আছে। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা কিন্তু জিরো, অর্থাৎ এদের মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবে না, ঠিক আছে। আবার কি বলেছে মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। আবার ইন্ডিপেন্ডেন্ট মানে কি আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, সরি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই, ঠিক আছে। এখানে জিরো বলা যাবে না, ইন্টারসেকশন ভ্যালু মানে কোনো কিছু থাকবে না মানে তখন সেটা ফাই, যখন আমি প্রবাবিলিটি নেবো তখন জিরো বলতে পারবো। তাহলে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু জিরো বলতে পারি। আবার দেখো এখানে কি ইন্ডিপেন্ডেন্ট বলা আছে। ইন্ডিপেন্ডেন্ট মানে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমরা জানি কি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে। আচ্ছা এর ভ্যালুটা জিরো, যদি এর ভ্যালুটা জিরো হয় তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, যদি প্রবাবিলিটি অফ এ যেহেতু এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা আছে এবং ইন্ডিপেন্ডেন্ট বলা আছে, তো সুতরাং আমাকে কি হতে হবে, হয় প্রবাবিলিটি এর মানটা জিরো হতে হবে, অথবা কি না প্রবাবিলিটি বি এর মানটা জিরো হতে হবে। যদি যে কোনো একটা জিরো হয়ে যায়, দুটোই জিরো হলেও হবে, কিন্তু দুটোই জিরো হওয়াটা ম্যান্ডেটরি না। যদি মিনিমাম একটাও জিরো হয়ে যায়, জিরোর সঙ্গে কোনো কিছু একটা গুণ করলে তখন সেটা কি হয়ে যাবে না জিরো হয়ে যাবে। তো দেখো লেখা আছে কি অ্যাট লিস্ট ওয়ান অফ এ অ্যান্ড বি হ্যাজ নন জিরো প্রবাবিলিটি, ঠিক আছে। অ্যাট লিস্ট ওয়ান অফ এ অ্যান্ড বি হ্যাজ নন জিরো প্রবাবিলিটি। অ্যাট লিস্ট ওয়ান মানে কি কমপক্ষে একটা নন জিরো, মানে এখানে বলতে চাইছে দুটোও নন জিরো হতে পারে। তো আচ্ছা দুটো যদি নন জিরো প্রবাবিলিটি আমি মাল্টিপ্লাই করি তাহলে সেটার ভ্যালু কখনো জিরো আসতে পারে না, তার মানে অপশন এ হচ্ছে ইনকারেক্ট। পরবর্তী বলছে বোথ এ অ্যান্ড বি হ্যাভ নন জিরো প্রবাবিলিটি। দেখো দুটো এ আর বি কে নন জিরো যে নন জিরো প্রবাবিলিটি বলেছে, দুটোই নন জিরো, দুটো নন জিরো প্রবাবিলিটির গুণফল বা প্রোডাক্ট কখনো জিরো হতে পারে না। তারপর বলেছে বোথ এ অ্যান্ড বি হ্যাভ জিরো প্রবাবিলিটি। আচ্ছা দুটোকেই কি জিরো হতে হবে? দুটোই জিরো না হলেও হবে, মিনিমাম একটা জিরো হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর গুণফলটা জিরো হয়ে যাবে। তার মানে এটা হতে পারে কিন্তু 100% হবেই বলতে পারবো না। পরবর্তী 4 নম্বর লেখা আছে দেখো অ্যাটলিস্ট ওয়ান অফ এ অ্যান্ড বি হ্যাজ জিরো প্রবাবিলিটি। দেখো অ্যাটলিস্ট ওয়ান মানে কি হয় একটা জিরো বা দুটোই জিরো, তার মানে এটাই হচ্ছে আমার একদম কারেক্ট। অর্থাৎ কমপক্ষে যদি একটা জিরো হয়ে যায় তাহলে সেটাকে জিরো দিয়ে গুণ করলে সেটা কি হয়ে যাচ্ছে না জিরো হয়ে যাচ্ছে। তার মানে কি অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। পরবর্তী 107 নম্বর অঙ্ক যেটা লেখা আছে দ্য ইভেন্ট অফ এ কার্ড ড্রন ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস বি আইদার অ্যান অ্যাস অর এ কুইন। আচ্ছা একটা কার্ড আইদার অ্যান অ্যাস অর এ কুইন, অর্থাৎ হয় একটা এক্কা অথবা সেটা কুইন হওয়ার প্রবাবিলিটি কত। আচ্ছা দেখো তো আমরা জানি কি না একটা 52টা তাসের যে প্যাক থাকে, 52টা তাসের যে একটা প্যাক থাকে, তো সেই প্যাকের মধ্যে অ্যাস মানে কি এক্কা কটা থাকে না এক্কা থাকে 4টা, আর কুইন কটা থাকে কুইন থাকে 4টা। এমন কি কিছু আছে যারা কুইন এবং এক্কার মধ্যে কোনো কমন পয়েন্ট, কুইন এবং এক্কার মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, কারণ আমরা জানি কি কুইন আলাদা তাস আর এক্কা আলাদা তাস। আমি যদি বলতাম যে সাপোজ তোমার ক্লাবস আর তার সাথে এক্কা, তখন কিন্তু একটা কমন পয়েন্ট থাকতো। ক্লাবসের মধ্যে 13টা ক্লাবস আছে, অর্থাৎ 13টা তাসের মধ্যে থেকে একটা তাস হচ্ছে কি না কুইন আছে বা একটা তাস এক্কা আছে। কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে 4 রকমের তাস থাকে, 4 রকমের তাস কি কি না হার্ট, ডায়মন্ড, ক্লাবস আর স্পেড। এই হার্টের একটা এক্কা, ডায়মন্ডের একটা এক্কা, ক্লাবসের একটা এক্কা, স্পেডের একটা এক্কা। একই রকম করে তোমার হার্টের একটা কুইন, ডায়মন্ডের একটা কুইন, ক্লাবসের একটা কুইন এবং স্প্রেডের একটা কুইন। তো সুতরাং এই যে এদের 4টার সাথে এদের 4টার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এরা পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি কমন পয়েন্ট থাকতো তখন তো আমি অন্য কিছু দেখতাম, যেহেতু কোনো কমন পয়েন্ট নেই তো সুতরাং একদম ডিরেক্টলি বলে দেবো কি এরা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ক্লিয়ার? তার সাথে সাথে আমাদের প্রবাবিলিটি কমপ্লিট হয়ে গেল। এবার আমি স্ট্যাটিস্টিক্সে চলে আসছি। দেখো স্ট্যাটিস্টিক্স আমি আগের ক্লাসে সম্পূর্ণভাবে ডিটেলসে বলে দিয়েছি, সব কমপ্লিট 2টো ভিডিও দিয়েছিলাম, 2টো ভিডিওর মাধ্যমে স্ট্যাটিস্টিক্সের থিওরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমার প্রবলেমের পালা, তো প্রবলেম শুরু করা যাক। তো দেখো 108 নম্বর যে প্রবাবিলিটি যে অঙ্কটা আছে ইন স্ট্যাটিস্টিক্স এ স্যাম্পল মিনস, স্যাম্পল মানে কি, ঠিক আছে, স্যাম্পল মানে কি এ পোর্শন অফ স্যাম্পল, না এ পোর্শন অফ পপুলেশন, না অল দ্য আইটেমস আর আন্ডার ইনভেস্টিগেশন, না এ পোর্শন ইন পার্টিকুলার এরিয়া। ঠিক আছে, তো মনে রাখবে এই যে স্যাম্পল যেটা আমরা নিচ্ছি এখানে স্যাম্পল মানে কি না পপুলেশনকে ডিনোট করছে, এ পপুলেশন এ পোর্শন অফ দ্য পপুলেশন। এগুলো থিওরিটিক্যাল জিনিস, থিওরিটার উপর বেস করেই কোশ্চেন দিয়ে দিচ্ছে। পরবর্তী বলছে এ ফার্স্ট হ্যান্ড অ্যান্ড আনঅর্গানাইজড ফর্ম অফ ডাটা ইজ কল্ড। ঠিক আছে, দেখো তো এই ফার্স্ট হ্যান্ড মানে কি যেটা
আমার সর্বপ্রথম কালেকশন করা এবং আনঅর্গানাইজড, অর্থাৎ যেটা কি একটা মানে আনঅর্গানাইজড যার ডাটা, সেই ডাটাটাকে কি বলেছিলাম আমি? দেখো দুরকম ডাটা বলেছিলাম, একটা প্রাইমারি ডাটা, একটা সেকেন্ডারি ডাটা বলেছিলাম না? তো প্রাইমারি ডাটাটাই হচ্ছে আমরা যেটা কি না ফার্স্টলি কালেক্ট করি, অর্থাৎ প্রথম যে ডাটাটা আমরা কালেক্ট করি সেই ডাটাটাকে কি বলা হয় না প্রাইমারি ডাটা বা র ডাটা। ঠিক আছে, পরবর্তী 110-এর দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে? দ্য ডাটা হুইচ হ্যাভ অলরেডি বিন কালেক্টেড বাই সামওয়ান আর কল্ড। মানে কি, যে ডাটাটা অলরেডি কেউ একজন কালেক্টেড করে রেখেছে, তো সুতরাং তার মানে সেটা প্রথম কালেক্টেড না। তো যদি প্রথম কালেক্টেড না হয় তাহলে র ডাটা হবে না, তাহলে সেটা কি না যেহেতু কেউ একজনের দ্বারা কালেক্টেড করা হয়েছে, তো সুতরাং এটা আমি ফার্স্ট টাইম কালেক্টেড করছি না, সেকেন্ড টাইম হলে তখন সেটা কি হচ্ছে না সেকেন্ডারি ডাটা। ঠিক আছে, পরবর্তী 111 থেকে যেটা লেখা আছে দ্য গ্রুপ ডাটা ইজ অলসো কল্ড। ঠিক আছে, আচ্ছা গ্রুপ ডাটা মানে কি? আমরা বলেছিলাম প্রথমে যে ডাটাটাকে আমি নেব সেটা হচ্ছে প্রাইমারি ডাটা বা র ডাটা। ওই র ডাটাটা নেওয়ার পর আমাকে সেটা কি করতে হবে? ক্লাসিফিকেশন করতে হবে, তারপর তাকে প্রেজেন্টেশন করতে হবে। তো সুতরাং এই যে ক্লাসিফিকেশন বা প্রেজেন্টেশনের পর যে ডাটা আসছে তাকে কি বলা হচ্ছে না সেকেন্ডারি ডাটা। তো মনে রাখবে শুধু একটাই কথা, না প্রাইমারি ডাটা আমি তাকেই বলবো বা র ডাটা সেটাকেই বলবো যেটা আমার ফার্স্ট টাইম কালেক্ট করা হচ্ছে, ফার্স্ট টাইম কালেকশন যে ডাটাটা করা হচ্ছে সেই ডাটাটা হচ্ছে কি না র ডাটা। ঠিক আছে, এবার 112 দাগের যে অঙ্কটা আছে which one of the following is not based on all the observation। ঠিক আছে, বলছে which of the following is not based on all the observation, কোনটার ক্ষেত্রে আমরা all the observation এর মাধ্যমে which one of the following is not based, যেটা কার উপর না এই অবজারভেশনের উপর ডিপেন্ডেড না। তাহলে which one of the following is not based on all the observation, সমস্ত অবজারভেশনের উপর ডিপেন্ডেড না। দেখো তো মিন, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন আর মোড। ঠিক আছে, আচ্ছা মিন কাকে বলেছিলাম না? মিন হচ্ছে সেটাই যেটা হচ্ছে কি আমার কাছে একগুচ্ছ ডেটা থাকবে, সেই সমস্ত ডেটাটাকে আমি কালচার করে তাদের মাঝামাঝি একটা পয়েন্টকে আমি কি করব না কালেক্ট করে নেব, সেটাই হচ্ছে মিন। আর মিডিয়ান কি বলেছিলাম? একই জিনিস, আমার মিডিয়ানের ক্ষেত্রে আমার অল ডাটা লাগবে, সেই সমস্ত ডাটা কালচার করে আমি কি করব না তার মধ্য থেকে যেটা যে মধ্যবর্তী ভ্যালু সেটাকে আমি বলেছিলাম মিডিয়ান। কিন্তু মোড সম্পূর্ণ আলাদা। কীরকম বলেছিলাম না মোড হচ্ছে যে ডাটাটা সব থেকে বেশি থাকবে, ব্যাস ওই ডাটার উপর বাকি আর 5টা ডাটার কোনো রকম কোনো সম্পর্ক নেই। যেমন দেখো আমি বলেছিলাম একটা এক্সাম্পল দিয়েছিলাম যে যেমন আমি ছোট্ট করে একটা বলছি 1 2 3 4 5 6, আমি এখানে 6টা ডাটা নিলাম। এর মিন বের করতে গেলে এখানে 1টাও যেমন গুরুত্বপূর্ণ, 6টাও তেমন গুরুত্বপূর্ণ, কারণ কি এখানে সবগুলো যোগ করে আমি কি করব না তাকে নাম্বার অফ টার্ম দিয়ে ভাগ করব। ঠিক আছে, এবং একই রকম করে আমি যদি মিডিয়ান বের করতে চাই, আমি এই 1 2 3 4 5 আর 6 মাঝখানে আমি আরেকটা 5 দিয়ে দিলাম বা এদের মাঝখানে আরেকটা 2 দিয়ে দিলাম, তাহলে কি হবে না আমরা দেখতে পাবো মিডিয়ানের ভ্যালুটা আমার চেঞ্জ হয়ে যাবে, তখন মিডিল পয়েন্ট যেটা আছে মিডিল পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিনস মিডিয়ানটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু মোড কি বলেছিলাম? আচ্ছা মোডের ক্ষেত্রে বলেছিলাম সাপোজ একজন এমপ্লয়ি কত না 10,000 টাকা বেতন পাচ্ছে, 5 জন এমপ্লয়ি 20,000 টাকা বেতন পাচ্ছে, 3 জন এমপ্লয়ি 50,000 টাকা বেতন পাচ্ছে, 2 জন এমপ্লয়ি 1 লাখ টাকা বেতন পাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম কি যেটা সব থেকে বেশি নাম্বার আছে সেটাই হচ্ছে কি মোড। তারপরে কে কত বেশি পেলো, কে কত কম পেলো, তার মিনিমাম রেঞ্জ কত, তার ম্যাক্সিমাম রেঞ্জ কত, এসব কিচ্ছু জানার দরকার নেই। যেটার মধ্যে নাম্বার অফ এমপ্লয়ি বেশি আছে সেটাই আমার হয়ে যাবে কি না মোড। তাহলে সুতরাং এখানেই বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট বেসড অন দ্য অল দ্য অবজারভেশন, কোনটা সমস্ত অবজারভেশনের উপর ডিপেন্ড করছে না। তাহলে একমাত্র মোড হচ্ছে এমন একটা জিনিস যা সমস্ত অবজারভেশনের উপর ডিপেন্ড করছে না, শুধুমাত্র একটা অবজারভেশন সেখানে কি দেখবো যে সব থেকে কার ফ্রিকোয়েন্সিটা বেশি আছে তার উপর ডিপেন্ডেন্ট করছে, দ্যাট মিনস মোড হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 113 দাগের অঙ্কটা যেটা লেখা আছে দ্য মিন অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। আচ্ছা ফার্স্ট n ন্যাচারাল নাম্বার মানে কত? 1 2 3 4 ডট ডট করে n পর্যন্ত। আচ্ছা মিন বের করার সূত্র কি না এদের সাম করে সামেশন 1/n ইন্টু সামেশন অফ xi। আচ্ছা সামেশন অফ xi মানে কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি n ইন্টু n প্লাস 1/2। দেখো n কেটে যাচ্ছে, তার মানে কত হচ্ছে n প্লাস 1/2, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী দেখো 114 দাগের অঙ্ক যেটা আছে দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। দেখো অ্যারিথমেটিক মিনটা জানতে চেয়েছে, এখানে x আছে আর f দেওয়া আছে, মানে xi আর fi দেওয়া আছে। তাহলে আমাকে এখানে অবশ্যই কি করতে হবে না xi fiটার মানটা বের করতে হবে, কারণ আমরা জানি যে এখানে মিন বের করতে বলেছে x বার ইকুয়াল টু সামেশন অফ xi fi ডিভাইডেড বাই সামেশন অফ fi। আচ্ছা সামেশন অফ xi fi বের করলে 3 একে 3, 4 দুগুণে 8, 5 3 15, 4 8 32, 5 10 50। এবার দেখো সামেশন অফ xi fi xi সামেশন অফ fi xi করলে কত হচ্ছে, এদের যোগফলটা হচ্ছে 108।
আর সামেশন অফ এফআই যদি করি তার যোগফলটা কত হচ্ছে না 30। তাহলে আমরা এবার ডাইরেক্ট একদম মান বসিয়ে দিলাম 108/30 মানে 3 3 9 9 10 1 3 6 18 3.6, তার মানে কত না অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী 115 দাগের যে অঙ্কটা আছে, দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য ফলোয়িং। তাহলে দেখো এখানে যেটা লেখা আছে, মার্কসটা লেখা আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। এটা কিনা ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে। যদি ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকে তাহলে আমরা জানি এখান থেকে কি বের করতে হবে না মধ্যম মানটা বের করতে হবে। আচ্ছা, মধ্যম মানটা এখানে বের করে নিই। 10 আর 0 আর 10 এর মধ্যম মান কত না 15। 10 আর 20 5, আর 10 আর 20 মধ্যে হচ্ছে 15, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 35। ঠিক আছে, এবার আমি কি বলেছি সামেশন অফ এফআই এক্স ডিভাইডেড বাই সামেশন অফ এফআই বের করে নেব। ঠিক আছে, ওটা করতে পারো, বা আমরা যেটা করতে পারি একটা মিডিয়াম একটা ভ্যালুকে ধরে নিতে পারি। আচ্ছা, আমি এটা দুটোই করে দেখাচ্ছি। একটা স্টুডেন্টস আর একটা হচ্ছে যেটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে এক্সআই। আচ্ছা, এফ কত আছে এখানে 12, 18, 15, 5, আর এখানে কত আছে 5, 15, 25 আর 35 আসছে। আচ্ছা দেখো তো, আমরা এটাকে করতে পারি যে সামেশন অফ এফআই ডিভাইডেড বাই সামেশন এফআই এক্সআই। যদি তুমি এফআই এর সাথে এক্সআই গুণ করে এই যে গুণফলটা আসবে, গুণফলের ভ্যালুটা কিন্তু অনেক বেশি বড় বেরোচ্ছে। ঠিক আছে, তো তার আবার যোগফল করতে হবে, যোগফল করে এখানে সামেশন অফ এফ দিয়ে ভাগ করতে হবে, এফআই দিয়ে ভাগ করতে হবে। এটা করা যায়, অসুবিধা নেই। আমি কি করলাম, আমি ধরে নিলাম যে এর প্রবাবিলিটি কত, এটা হচ্ছে কি না অ্যাজিউমড মিনটা ধরে নিলাম কত না এ। তো তাহলে আমি এখানে ডিআইটা বের করে নেব। ডিআই ইকুয়াল টু আমরা কি জানি এক্সআই মাইনাস এ। তাহলে 5 - 25 ইকুয়াল টু -20, 15 - 25 ইকুয়াল টু -10, 25 - 25 ইকুয়াল টু 0, 35 - 25 ইকুয়াল টু 10। এবার দেখো তো সামেশন অফ এফআই এফআই ডিআই বের করবো। এফআই ডিআই মানে কত 12 × 24 -240, 18 × 18 -180, 15 0 0 আর 5 10 50। তার মানে আমার এখানে ভ্যালুটা যেটা বেরোচ্ছে 50 মানে 60 70 80 130, মানে 240 এর সাথে 130, 0 4 3 7 2 আর 1 3 -370, 130। তাহলে 1 মিনিট দাঁড়াও তো, তাহলে ভ্যালুটা কত বেরোচ্ছে না 370। ঠিক আছে, তাহলে 370, আর এখানে আমি সামেশন অফ এফআই যদি বের করি, সামেশন অফ এফআই ইকুয়াল টু কত বেরিয়েছে না 50 বেরিয়েছে। ঠিক আছে, এবার দেখো তো আমাদের সূত্র কি না এ প্লাস সামেশন অফ এফআই ডিআই ডিভাইডেড বাই সামেশন অফ এফআই। আচ্ছা, এ মানে কত ছিল না 25 ছিল, এটা যেহেতু মাইনাস তার মানে -370 বেরোচ্ছে, -370 ডিভাইডেড বাই 50, 50 0 0 কেটে গেল, 5 7 35, 6 7 2, 5 4 20। ঠিক আছে, মানে 7.4 মাইনাস করলাম। আচ্ছা, 25 থেকে 7.4 মাইনাস করলে কত আসছে না 17.6। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করলে কি বলতো শুধু সামেশন অফ এফআই ডিআই গুণের ফলটা একটু ছোট হচ্ছে, আর যদি আমি ডাইরেক্ট গুণ করে দিই তাহলে গুণফলটা একটু বড় হবে। ব্যাস। পরবর্তী 116 দাগের যে অঙ্কটা আছে সেটা দেখা যাক কি আছে। বলছে দ্য এভারেজ স্যালারি অফ 12 মেলস এমপ্লয়ি ইজ ইন ফার্ম ওয়াজ 200 অ্যান্ড দ্যাট অফ দ্য 8 ফিমেলস ওয়াজ ₹150। দেন দ্য মেন স্যালারি অফ দ্য এমপ্লয়ি ওয়াজ কত। ঠিক আছে, দেখো তো এখানে একদিকে লেখা আছে মেন আর একদিকে লেখা আছে ওমেন, একদিকে লেখা আছে নাম্বার আর একদিকে স্যালারি। আচ্ছা, কি লেখা আছে 12 জন মেলের স্যালারি কত না 200 টাকা। আবার লেখা আছে ওমেন কত লেখা আছে, ওমেন 8 জন ফিমেল আছে, 8 জন ফিমেলের স্যালারি কত আছে না 150 টাকা। ঠিক আছে, দ্য মিন স্যালারি অফ অল এমপ্লয়ি ওয়াজ। দেখো তো আমরা তো জানি কি করতে হবে না, প্রথমে 12 জনের স্যালারি 200 টাকা মানে 12 × 200 করবো, এখানে 8 × 15, 15 × 8 ইকুয়াল টু ভ্যালুটা বের করবো, দিয়ে টোটাল যোগ করে টোটাল নাম্বার দিয়ে ভাগ করবো, তাহলে আমার মিন বেরোবে। এবার আমি তোমাদেরকে বলছি একটা খুব শর্টকাট রুল আছে। ঠিক আছে, দেখো নাম্বারটাকে আমি ইস্টু আকারে দেখতে পারি, 4 দিয়ে যদি কেটে দিই 4 3 12, 4 2 8। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে এবার দেখো তো 3 2 6, এটা 600 হয়ে গেল, আর 15 2 30, 300 হয়ে গেল। 600 আর 300 টোটাল যোগ করলে কত হয়ে গেল না 900 হয়ে গেল ভ্যালুটা। আর টোটাল নাম্বার এখানে দেখো 12 আর 8 করে 20 বদলে কমে গিয়ে কত হয়ে গেছে 3 আর 2 যোগ করে কত হয়ে গেছে না সেটা 5 হয়ে গেছে। তাহলে আমার টোটাল ভ্যালু 900, আর এখানে নাম্বার কত বেরিয়ে গেছে 5। তার মানে আমার ভ্যালু করলে কত হবে না 900/5, 5 18 90, মানে 180 হচ্ছে আমাদের মিন। এইভাবে আমরা কিন্তু করে নিতে পারবো। দেখো এমন কিছু দিয়ে দিল, হয়তো সাপোজ যে কোনো একটা ক্ষেত্রে বলে দিল যে 36 জন ছেলের বয়সের গড় হচ্ছে 71, আর বললো 42 জন মেয়ের বয়সের গড় হচ্ছে 67। তাহলে তোমার টোটাল এভারেজটা তোমাকে বের করতে বললো। একটা জিনিস ভালো করে ভেবে দেখো, 36কে 71 দিয়ে গুণ করতে হবে, এখানে 42কে 67 দিয়ে গুণ করতে হবে, গুণফলগুলো যোগ করতে হবে, তারপর এদের যোগফল দিয়ে ভাগ করতে হবে, মানে দম হালকা হয়ে যাবে। তো সুতরাং এখানে যদি আমরা এটা মনে রাখতে পারি, এটা 6 দিয়ে কেটে দিলাম, 6 6 36, 6 7 42। এবার দেখো গুণফল বা যোগফল দুটো কত সহজ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এই প্রসিডিওরকে অ্যাপ্লাই করেই কিন্তু এটা বের করব পরবর্তীকালে। এটা একটা কম্পিটিটিভ ম্যাথমেটিক্সের ছোটখাটো শর্টকাট ট্রিক।
117 দাগের যে অঙ্কটা আছে, ইফ অল দ্য অ্যালজেব্রিক সাম অফ এ ডেভিয়েশন অফ 12 অবজারভেশন ইজ মেজার ফ্রম 40 বি 60, দেন অ্যারিথমেটিক মিন অফ দ্য অবজারভেশন ইজ ইকুয়াল টু কত? তাহলে দেখো তো কি লেখা আছে, বলছে ইফ দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য ডেভিয়েশন অফ 12 অবজারভেশন, ঠিক আছে, মেজার ফ্রম 40 বি 60, ঠিক আছে, তাহলে মানে কি না বলছে যদি আমরা ইফ দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য ডেভিয়েশন অফ 12 অবজারভেশন মেজার ফ্রম 40 বি 60, দেন অ্যারিথমেটিক মিন অফ দ্য অবজারভেশন, তাহলে এর অবজারভেশনটা জানতে চেয়েছে। আচ্ছা, তার মানে আমি কি জানি, সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে n, ঠিক আছে, xi, ভালো করে বোঝো xi। এবার কি বলেছে না, তার থেকে কি বলছে অবজারভেশন মেজার ফ্রম 40, দেখো যেটা বলেছে, তো এখানে কি না 12টা অবজারভেশন বলা আছে, ঠিক আছে, তো সুতরাং এখানে বলেছে দেখো ফ্রম 40 মানে 40 থেকে, তার মানে 40 থেকে আমার স্টার্ট হবে, মানে 40-এর আগে পর্যন্ত কি হবে সেটা বাদ দিতে হবে। তার মানে কি সামেশন আই ইকুয়াল টু 1 to n xi মাইনাস 40 ইকুয়াল টু 60, ঠিক আছে, অর্থাৎ বলা আছে না কি না 12টা অবজারভেশনের সামটা বলা আছে কত না 40 থেকে যখন আমরা সামটা যোগ করছি তখন তার ভ্যালুটা কত বেরোচ্ছে না 60 বেরোচ্ছে। তাহলে কি করলাম না আই ইকুয়াল টু 1 to n xi মাইনাস 40 ইকুয়াল টু 60। আচ্ছা, আই ইকুয়াল টু 1 to n xi যদি করি তাহলে প্রথমেরটা কত আসবে না x1 মাইনাস 40 প্লাস পরেরটা কত আসবে x2 মাইনাস 40 প্লাস তারপরেরটা কত x3 মাইনাস 40, এরকম করে আসতে থাকবে। তাহলে টোটাল ভ্যালুটা কত হবে না x1 প্লাস x2 প্লাস ডট ডট করে x12 পর্যন্ত আসবে, মাইনাস প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 40 করে মাইনাস হচ্ছে। তাহলে 12টা 40-এর ক্ষেত্রে 12 4 48, 480 মাইনাস হচ্ছে, ইকুয়াল টু তার ভ্যালুটা কত আসছে না 60 চলে আসছে, ঠিক আছে, ঠিক আছে। তো এবার একটা জিনিস ভালো করে দেখো যে আমাকে কি করা আছে না, এবার আমি দেখতে পারি x1, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে x12 ইকুয়াল টু মাইনাস 480টা সমানের ডান দিকে চলে গেলে কত আসছে 60 প্লাস 480, 48 49 50 51 52 53 54, মানে কত আসছে না 540। তাহলে টোটাল ভ্যালুটা কত বেরোলো না x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে x12 ইকুয়াল টু ভ্যালুটা কত বেরোলো না 540 বেরোলো। এবার আমাকে কি করতে বলেছে, দেন অ্যারিথমেটিক মিন অফ অল অফ দ্য অবজারভেশন, তাহলে কি না এর অ্যারিথমেটিক মিনটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। এখানে কি লেখা ছিল না শুধু সামটা লেখা ছিল, আমি সামের ভ্যালুটা বের করলাম। এবার কি বলা আছে না অ্যারিথমেটিক মিনটা বের করতে বলেছে। অ্যারিথমেটিক মিন মানে কি না সাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার। তাহলে আমাদের x1 প্লাস x2 করে x12 পর্যন্ত কত বেরিয়েছে না 540 বেরিয়েছে, ডিভাইডেড বাই টোটাল ভ্যালু কত না 12টা টার্ম আছে বা 12টা অবজারভেশন আছে, 12 দিয়ে ভাগ করলাম। তাহলে 12 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 3 4 12, 3 7 3 1 3 4 5 2 3 8 24 0, 4 দিয়ে কাটলে 4 4 16 17 18 2 4 5 20, মানে কত আসছে 45 45 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী যে অঙ্কটা আছে, ইফ দ্য অ্যারিথমেটিক মিন অফ 2 x মাইনাস 6 18 16 আর 3x এবং 8, দ্য ভ্যালু অফ x ইকুয়াল টু কত? আচ্ছা, অ্যারিথমেটিক মিন কটা আছে, প্রথমেরটা 2 আছে, তারপরে কত আছে x মাইনাস 6, তারপরে আছে 8, তারপরে আছে 16, তারপরে আছে 3x। এই কটার অ্যারিথমেটিক মিনটা কত বলা আছে না 8 বলা আছে। আচ্ছা, তাহলে এখানে কটা নাম্বার আছে দেখতে পাচ্ছি 1 2 3 4 5, ডিভাইডেড বাই 5 করবো, এখানে কি করে দেবো না প্লাস করে দেবো। আচ্ছা, যদি প্লাস করে দিই 3x আর x যোগ করলে কত আসছে না 4x, আর এখানে কত 16 আর 2 18, 16 দিয়ে 18, 18 আর 8 18 16, মানে 26, 26 থেকে 6 বিয়োগ করলে 20 আসছে নাকি। তাহলে 4x মাইনাস 20 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু ভ্যালুটা কত লেখা আছে না 8 আসছে। সরি, এটার প্লাস 20, 4x প্লাস 20 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 8, তার মানে 5 8 40, তার মানে যেটা বেরোচ্ছে 4x প্লাস 20 ইকুয়াল টু 40, দ্যাট মিনস 4x ইকুয়াল টু 20, 4 5 20, দ্যাট মিনস x ইকুয়াল টু কত বেরোলো না 5, মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একদম ইজি অঙ্ক ছিল। পরবর্তী যেটা লেখা আছে, দ্য মিন অফ 20 অবজারভেশন ইজ 15, অন চেকিং ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য অবজারভেশন ওয়ার রংলি কপিড অ্যাজ 3 and 6, ইট রং অবজারভেশন ভ্যারিজ observations are replaced by correct values 8 and 4, then the correct mean equal to কত? দেখো তো, the mean of 20 observation is 15, তাহলে দেখো তো 20টা অবজারভেশনের মিন লেখা আছে কত না মিন লেখা আছে 15, তার মানে টোটাল ভ্যালুটা কত আসবে না 15 দুগুণে 30, 300 হয়ে যাচ্ছে। অন চেক ইট ওয়াজ ফাউন্ড দ্যাট 2 অবজারভেশন ওয়াজ রংলি কপিড, তাহলে ঠিক আছে, তাহলে রং অবজারভেশন কি না 3 আর 6 হচ্ছে আমার রং অবজারভেশন, আর কারেক্ট অবজারভেশন কি না কারেক্ট অবজারভেশন হচ্ছে 4 আর 8 হচ্ছে কারেক্ট অবজারভেশন। আচ্ছা, তাহলে
আমরা দেখি যে এখানে রং অবজারভেশন কত ছিল 3 আর 6, 6 আর 3 যোগ করলে টোটাল কত না 9 ছিল রং অবজারভেশন। আর কারেক্ট অবজারভেশন কত না 8 আর 4 যোগ করলে 12 হচ্ছে কারেক্ট অবজারভেশন। তার মানে আমার কারেক্ট রং অবস্থায় আমার টোটাল ভ্যালুটা ছিল কত 300। কারেক্ট অবস্থায় আমার টোটাল ভ্যালুটা কত হলো না 12, মানে 9, 10, 11, 12, 3 বেড়ে গেল, ঠিক না? তো 3 যেহেতু বেড়ে গেল, তো সুতরাং আমাকে এখানে কি করতে হবে না টোটাল ভ্যালু যেটা আছে, দেখো ইট ওয়াজ অবজারভেশন রিপ্লেস বাই কারেক্ট ভ্যালুস 8 and 4। তাহলে যেহেতু 8 and 4, তো 3 আর 4 যোগ করে কত হচ্ছে না 9 আর 12 যোগ করে আমার কত হলো না 3। এই 3 ভ্যালুটা আমার এখান থেকে কি হলো না বেড়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি না আমাকে কি করতে হবে না দা কারেক্ট মিন, আমাকে এর কারেক্ট মিনটা বের করতে বলেছে। তো যদি আমরা কারেক্ট মিনটা বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না তার মানে কি হবে না 3 যে এই যে 300 আছে, 300 সাথে আমি 3 যোগ করব, 300 সাথে 3 যোগ করে আমি একে কি করব না 20 দিয়ে ভাগ করব। কারণ কি আমার 3টা ভ্যালু এক্সট্রা হয়েছে, তার মানে কত 303 ডিভাইডেড বাই কত না 20। তাহলে আমার কি না কারেক্ট মিনটা বেরোবে। আচ্ছা দেখো তো, যদি আমি একে কারেক্ট মিন বের করতে একেও 5 দিয়ে গুণ করব আর একেও 5 দিয়ে গুণ করব, তাহলে কত 5 3 15, 5 3 15 ডিভাইডেড বাই 20 5 100। তাহলে কি হচ্ছে না 100 মানে এটা দুটোর আগে দশমিক চলে আসছে, মানে 15.15। দ্যাট মিনস অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী এটা আছে বলছে কি ইফ দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ 10 অবজারভেশন x1 x2 x3 ডট করে 10 আর 2 and 3 রেসপেক্টিভলি, দেন দ্য মিন অফ এটা ইকুয়াল টু কত। এই অঙ্কটা একটু তুলনামূলক বড় দিয়ে দিয়েছে, কি আর করা যাবে, কিছু করার নেই। দেখো তো এটা আস্তে আস্তে করি। মিন ইকুয়াল টু কত বলা আছে না 2 বলা আছে। মিন ইকুয়াল টু 2 মানে কি এখানে কটা 10টা অবজারভেশন আছে, তার মানে 1/10 সামেশন i ইকুয়াল টু 1 to 10 xi ইকুয়াল টু কত হবে না 2 হবে। তার মানে আমি এখান থেকে লিখতে পারি সামেশন i ইকুয়াল টু 1 to n xi ইকুয়াল টু 10 দুগুণে 20। এই যে এইভাবে গুণ করে দিলাম। এবার দেখো কি লেখা আছে না তোমার এসডি লেখা আছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত বলা আছে না 3 বলা আছে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেহেতু 3 বলা আছে, তাহলে আমরা জানি এসডি ইকুয়াল টু রুট অফ ভার এক্স, আমি পড়িয়েছিলাম, ইকুয়াল টু কত না 3 বলা আছে। তাহলে রুট অফ ভার এক্স মানে কি আমি বলেছিলাম, দেখো রুট অফ ভার এক্স ইকুয়াল টু কি রুট অফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতে পারি কি না 1/n ইন্টু দেখো তো সামেশন অফ ডিআই মানে কত না xi মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, ঠিক আছে? তার মানে আমি লিখতে পারি xi স্কোয়ার সামেশন অফ xi স্কোয়ার মাইনাস এক্স বারের স্কোয়ার, ঠিক আছে? ইকুয়াল টু ভ্যালুটা কত আসলো না 3 আসলো। তাহলে এইটা কত না এই যে যদি রুটটা তুলে দিই তখন আমার এটা 3 স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 9 হয়ে যাবে। তার মানে এখানে n ইকুয়াল টু কত লেখা আছে না n ইকুয়াল টু 10 লেখা আছে। তো n ইকুয়াল টু 10 লেখার জন্য আমি লিখবো কত 1/10 ইন্টু সামেশন অফ xi স্কোয়ার মাইনাস, দেখো তো আমরা দেখতে পাচ্ছি 1/10 ইন্টু সামেশন অফ xi ইকুয়াল টু 2 ছিল। তাহলে এখানে আমি যদি 10টা এখানে গুণ করে একদম করে দিই তাহলে আমার এটা 2টা চলে আসবে একদম। 2 এর স্কোয়ার এক্স বারই তো আমরা জানি এক্স বারের ভ্যালুটাই কত লেখা আছে 2 বলা আছে। তাহলে 2 এর স্কোয়ার মানে কত চলে আসলো না 4 চলে আসলো। ইকুয়াল টু আমরা দেখো 3 স্কোয়ার করে দিলাম, এটা তখন কত হয়ে গেল না 9 চলে আসলো। তাহলে -4টা সমানের ডান দিকে চলে গেলে কি হয়ে যাচ্ছে না +4 হয়ে যাচ্ছে। তাহলে সামেশন অফ xi স্কোয়ার ইকুয়াল টু 9 আর 4 13 আর এখানে 10, 13 10 130। তার মানে সামেশন অফ xi স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল না 130 বেরিয়ে গেল। এবার আমাকে কি বের করতে বলেছে দেখো তো, দেন দ্য মিন অফ xi x1 + 1 x2 + 1 x3 + 1। তাহলে আমি একে লিখতে পারি তো যে এখানে টোটাল কটা না n সংখ্যক টার্ম আছে। তাহলে 1/n ইন্টু সামে i ইকুয়াল টু 1 to n xi প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো তো এখানে যদি n ইকুয়াল টু 10 হয় তাহলে i ইকুয়াল টু 1 থেকে 10 হয়ে যাবে, n এর জায়গায় 10 বসিয়ে দিলাম, তাহলে কত 1/10 ইন্টু সামেশন xi মাইনাস মানে x1 + 1 x2 + 1 x3 + 1 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা তার মানে এটা কি হচ্ছে না 1/10 ইন্টু সামেশন রেখে দিলাম, এইটাকে xi প্লাস 1 বা xi প্লাস 1 তার হোল স্কোয়ার যদি করি তাহলে আমি কত পাচ্ছি না xi স্কোয়ার প্লাস 2 ইন্টু xi প্লাস 1 পুরোটা হয়ে যাচ্ছে। আচ্ছা যদি এর ভ্যালুটা আমি এখানে বের করি, এটা একটু জায়গাটা শর্টেজ হয়ে গেছে, তাহলে 1/10 ইন্টু আচ্ছা সামেশন অফ xi স্কোয়ার ইকুয়াল টু আমরা কত জানি না 130
প্লাস 2 ইন্টু সামেশন অফ এক্সআই, দেখো 2 ইন্টু সামেশন অফ এক্সআই ইকুয়ালটা আমি এখানে বের করে রেখেছি কত না 20, তাহলে 2 ইন্টু 20 প্লাস দেখো তো 1 সামেশন অফ 1। আচ্ছা একটা জিনিস ভালো করে ভাবো তো, 1 মানে কি 1 থেকে 10 পর্যন্ত আছে, প্রত্যেকটা ক্ষেত্রে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 হয়ে যাবে, তার মানে কটা ভ্যালু আছে 10টা ভ্যালু আছে, মানে 10 করলাম। এবার যদি আমরা এর ভ্যালুটা বের করি তাহলে এর ভ্যালুটা কত আসবে না 18 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো আশা করি আমি আরেকবারটি বলে দিলাম কি না, এই যে এই সূত্রটা এখানে আছে না 1/n ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স বার স্কোয়ার ইকুয়াল টু 3, এই সূত্রটার উপর বেস করে প্রথমে কি করলাম না এই যে এক্স বার অর্থাৎ আমার মিনটা বলা আছে 2, তো মিন 2 যেহেতু বলা আছে 2 স্কোয়ার ইকুয়াল টু আমি 4 লিখে দিলাম। তো এই যে 4 লেখার পরে তারপর কি করলাম না এই 4টাকে এভাবে ট্রান্সফর্ম করলাম, তাহলে সামেশন অফ এক্স স্কোয়ারটা আমার এসডি থেকে বের করে নিলাম, ব্যাস এটাই হচ্ছে আমার কাজ, আর অন্য কোনো কাজ নেই। এক্স আই স্কোয়ারটা এসডি থেকে বের করলাম, তারপর আমি এখানে মানটা বসে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার। সামেশন অফ এক্স আই এর মানটা আমার তো অলরেডি জানা আছে, সামেশন অফ এক্স আই স্কোয়ার যদি জেনে গেলাম তাহলে আমরা এখানে মানটা সহজে বসিয়ে অ্যান্সারটা বের করে নিতে পারলাম। ঠিক আছে, তাহলে 120 অঙ্ক হয়ে গেল। পরবর্তী 121 দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে, the average marks of boys in school is 520 and that of girls is 420. If the mean marks of all students is 500 then the ratio of the boys and girls, এটা আমরা কি করব না এলিগেশন মেথডে করব। দেখো তো একদিকে লিখে দিচ্ছি বয়েজ আর একদিকে লিখে দিচ্ছি গার্লস, যারা কম্পিটিটিভ লাইনের মধ্যে আছে তারা এলিগেশন সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকবে এবং আশা করি এখন প্রত্যেকেই জানো। তাহলে কি দ্য এভারেজ মার্কস অফ দ্য বয়েজ ইজ ইকুয়াল টু 520, বয়েজের এভারেজ কত লেখা আছে 520 অ্যান্ড দ্যাট অফ দ্য গার্লস ইকুয়াল টু কত লেখা আছে 420। ইফ দ্য মিন মার্কস অফ অল দ্য স্টুডেন্টসের মিন কত বলা আছে না 500 বলা আছে, তাহলে আমরা এখান থেকে এলিগেশন মেথডে এইভাবে বের করতে পারবো 500 আর 520 ডিফারেন্স কত 20, আর এখানে 420 আর 500 ডিফারেন্স কত 80, তাহলে এই যে এটা বেরোলো এটাই হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টদের রেশিও। তাহলে নাম্বার অফ স্টুডেন্টদের রেশিও যদি 80:20 হয় সেটাকে আমরা ইস্টু করলে কত আসছে না 4:1, মানে বয়েজ ইস টু গার্ল ইকুয়াল টু 4:1। এটা সবসময় খেয়াল করবে, আগে বয়েজ এবং গার্লস দেওয়া আছে না, গার্লস আর বয়েজ দেওয়া আছে, দুটো অপশানই অনেক সময় পরীক্ষাতে চলে আসে, তো বয়েজ ইস টু গার্লস দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যেটা 122 লেখা আছে, দেখো দ্য মিন অফ 20 অবজারভেশন ইজ 6, ইন ইচ অফ দ্য অবজারভেশন 7 ইজ অ্যাডেড দেন দ্য নিউ মিন উইল বি কত। তাহলে দেখো তো 20টা অবজারভেশনের কি লেখা আছে না মিন লেখা আছে 6 করে 20টা অবজারভেশনের মিন কত লেখা আছে 6। দেখো প্রত্যেকটার সাথে 7 যোগ করছি, তার মানে 7 7 7 7 প্রত্যেকটার সাথেই 7 যোগ হচ্ছে, তাহলে প্রত্যেকটা ভ্যালু এখন কত হয়ে গেছে 6 6 12 রেখে 13 হয়ে গেছে, 13 13 13 13 13। আচ্ছা যাই হোক না কেন 20টা ভ্যালু আছে, 20টা ভ্যালুই যদি 13 করে হয় তাহলে তাদের মিনটা কত হবে না 13, তার মানে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 123 দাগের অঙ্কটা দেখি, দ্য মিডিল ভ্যালু অফ অ্যান অর্ডার অ্যারে অফ নাম্বারস ইজ দ্য, দেখো তো দ্য মিডিল ভ্যালু অফ অ্যান অর্ডার অ্যারে মানে বলতে চাইছি আমি যদি একটা অর্ডার ওয়াইজ সাজাই সেটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই বা ডিসেন্ডিং অর্ডারে সাজাই, যদি তার মিন ভ্যালুটা মাঝামাঝি ভ্যালুটা বের করতে বলি তাহলে তার মাঝামাঝি ভ্যালুটাকে কি হবে না মিডিয়ান বলা হয়, আমরা এটা সম্পর্কে জানি। এবার দেখো মিডিয়ান অফ দ্য ভ্যালু, এখানে বেশ কয়েকটা ভ্যালু দেওয়া আছে, তাদের মিডিয়ানটা বের করতে বলা আছে। তাহলে মিডিয়ান বের করতে গেলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে না এই যে নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে আমাকে সাজাতে হবে। দেখো যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই তাহলে সর্বপ্রথম আমি কত পাচ্ছি না 5, 5-এর পর পাচ্ছি 11, 11-এর পর পাচ্ছি 12, 12-এর পর পাচ্ছি 20, 20-এর পর পাচ্ছি 25, 25-এর পর পাচ্ছি 27, 27-এর পর পাচ্ছি 40। ঠিক আছে, তাহলে দেখি তো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা হয়ে গেল। আমরা জানি যেহেতু 7টা টার্ম আছে তো মিডিল ভ্যালুটা কত 7 + 1/2 8/2 মানে 4, তাহলে ফোর্থ যে টার্মটা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 20, তার মানে 20 হচ্ছে আমাদের অ্যান্সার, একদম প্রোডাক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। মিডিয়ান অফ দ্য ভ্যালু অফ, এতে লেখা আছে 4 8 2 15 20 12, তাহলে আচ্ছা সর্বপ্রথম সব থেকে মিনিমাম ভ্যালু কত 2, তারপর আছে 4, তারপর আছে 8 2 4 8, সবসময় টিক মার্ক দেবে নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, তারপর আছে 12, তারপর আছে 15, তারপর আছে 20। ঠিক আছে, তাহলে এখানে কটা ভ্যালু বেরোচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, হ্যাঁ 6 6 মিলে গেছে। তাহলে যেহেতু 6টা ভ্যালু হয় তার মানে কত 3 আর 4, এই থার্ড এবং ফোর্থ ফর্মটা দুটো টার্ম হচ্ছে কিনা মিডিল ভ্যালু, তার মানে 8 আর 12 হচ্ছে মিডিল। আমাকে তাদের মিডিয়ান বের করতে হবে, মিডিয়ান মানে কি এই দুটোর গড় বের করবো, 8 + 12/2 মানে 20/2, তার মানে হচ্ছে কত 10 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে 125টা অঙ্ক আমি পড়ে দিলাম, আর কিছুক্ষণের মধ্যে আমি আবার পরবর্তী 125টা অঙ্ক নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।